তো সেই বদ্রীনাথে বদ্রিকা আশ্রম আছে, যেখানে বেদব্যাস আশ্রম আছে। সেই আশ্রমে সরস্বতী নদী আছে পাশে। সেই সরস্বতী নদীর পাশে বেদব্যাস মুনি সমাধিতে চলে গেল। সেই আশ্রম এখনো আছে, বেদব্যাস মুনির আশ্রম, বদ্রিকা আশ্রম। সমাধিতে গিয়ে তিনি কাকে দেখলেন? আমরা চোখ বন্ধ করলে কাকে দেখি? নাম জপ করি যখন কাকে দেখি? এই আমার রান্নাটা বসানো আছে, খুলে যাবে। আর বেদব্যাস মুনি যেই সমাধিতে চলে গেলেন, সমাধিতে চলে গিয়ে ভগবানকে দর্শন করে তিনি শুরু করলেন ভাগবত। তাহলে সবাই প্রশ্ন করতে হবে, সমাধিতে বসেই তিনি কি করে লিখলেন? সমাধিতে বসে তিনি লেখেননি, সমাধিতে বসে তিনি শ্লোক শুরু করলেন বলা, এবং সেখানে লিখেছিলেন গণেশ। ওটাও আছে যে কোথায় মানে বদ্রীনাথে ওটাও আছে, গণেশ যেখানে বসে ভাগবতম লিখেছিলেন সেই স্থানটাও আছে। যে এক বদ্রিকা আশ্রমের পাশে বেদব্যাস মুনি বলছেন, সমাধিতে গিয়ে ভাগবতমের শ্লোক বলছেন, আর ওদিকে গণেশ সেগুলো লিখছেন। হয়ে গেল 18,000 শ্লোক, 18,000 শ্লোক গণেশ লিখে ফেললেন। আর সেই গ্রন্থের নাম, কারণ তার আগে পর্যন্ত শুনে বেদ মনে রাখতে হতো। মানুষের স্মৃতিশক্তি এত বেশি ছিল, গুরুগৃহে গিয়ে তার ছাত্ররা এখনো আছে, মায়াপুরে গুরুগৃহ, রাজা বলুন, জমিদার, মানে বড় বড় মস্ত মস্ত বীর বলুন, সবাই গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করতে হতো। এটাই উচিত, যে আমরা জ্ঞান লাভ করতে হলে গুরুগৃহে গুরুর কাছে গিয়ে জ্ঞান লাভ করা উচিত। তাই আগে ভালো শিষ্য ছিল। কিন্তু এখন প্রভুপাদের কৃপায় সাধুগুরু বৈষ্ণবরা দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচার করছেন, আর মানুষরা তাদের সেই কৃপাকে তাদের মূর্খতা ভাবছে। এই দেখো এসছে, আমরা বিশাল কিছু হয়ে গেছি নাকি? সাধুগুরু বৈষ্ণবরা আমার গিয়ে আসছেন, আমরা তো বিশাল কিছু হয়ে গেছি। এটা হচ্ছে প্রভুপাদের কৃপার ফলে হয়েছে, এটা মহাপ্রভুর কৃপার ফলে হয়েছে, এটা হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু